অধ্যায়ের 1 নম্বর সৃজনশীল সমাধান করেছিলাম। এখন হচ্ছে আমরা 2 নম্বর সৃজনশীলটা সমাধান করব, তাই না? ওকে, যাদের 2025 সালের বই আছে তারা একটু মিলিয়ে নাও তো প্রশ্নটা আসলে এরকম কিনা, তোমাদের সাথে মিলছে কিনা প্রশ্নটা। সাকিব ট্রেডার্সের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। এটা হচ্ছে 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। সাকিব ট্রেডার্সের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় খরচের পরিমাণ, মুনাফা জাতীয় খরচের পরিমাণ নির্ণয় করো। 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রয় করা হলে সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ করতে হবে। তো এইটা তোমাদের সাথে মিল আছে মোটামুটি? জি স্যার, সম্পূর্ণ মিল। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করতে পারি। বলা আছে সাকিব ট্রেডার্সের 2025 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংগঠিত হয়েছে। এখন কথা হচ্ছে আমাদেরকে এখান থেকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতে হবে। মুনাফা জাতীয় ব্যয় এটাও একটা, তবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ হতে হবে। এখন আমাকে বলো, আমি 3টা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের কথা তোমাদেরকে বলে দিছিলাম। সেই 3টা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি কি ছিল মনে আছে কার কার? একটু ট্রাই করো বলার। বিলম্বিত গবেষণা ব্যয়, হ্যাঁ, আর ব্যবসায় স্থানান্তর, হ্যাঁ, তারপর একটা তো এককালীন ব্যাপক বিজ্ঞাপন। বিজ্ঞাপন এরকম কিছু ছিল। হ্যাঁ, এককালীন ব্যাপক বিজ্ঞাপন, তাই না? তার মানে দেখো তোমরা পড়াশোনাই করো না, আহা কি শান্তি। ওকে, একটু নোট করে নাও প্লিজ। আমি যা যা দিয়েছিলাম তা হচ্ছে ওকে, আমি দিয়েছিলাম হচ্ছে একটু নোট করে নাও। 1 নাম্বার ছিল এককালীন ব্যাপক বিজ্ঞাপন। এককালীন ব্যাপক বিজ্ঞাপন, এককালীন ব্যাপক বিজ্ঞাপন। মনে করো তুমি 5 বছরের জন্য বিজ্ঞাপন দিয়েছো, এটা এত ব্যাপক বিজ্ঞাপন হয়ে গেল, তাই না? 2 নাম্বার হচ্ছে এককালীন ব্যাপক বিজ্ঞাপন। 2 নাম্বার হচ্ছে ব্যবসায় স্থানান্তর। ব্যবসায় স্থানান্তর। দেখো এখানে কাহিনীটা হচ্ছে কি, এগুলোর টাকার পরিমাণ কম কিন্তু তুমি সুবিধাটা পাবা অনেক দিন। টাকার পরিমাণ কম কিন্তু সুবিধা পাবা অনেক দিন। আচ্ছা, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে পণ্য গবেষণা ব্যয়। পণ্য গবেষণা ব্যয়, পণ্যের গবেষণা ব্যয়, পণ্যের গবেষণা ব্যয়। আমি কিন্তু নেক্সটে আবার ধরবো, না বলতে পারলে খবর আছে। কি বললাম? এককালীন ব্যাপক বিজ্ঞাপন, ব্যবসায় স্থানান্তর, পণ্যের গবেষণা ব্যয়, রাইট? তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের এই 3টা একটু লেখো। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এই 3টা লিখে নাও সবাই। জাস্ট এই 3টা আসলেই দিয়ে দিবা, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের যে ছকটা দরকার, 1 নং, আমরা 2 নং প্রশ্ন সমাধান করতেছি, তাহলে আমরা লিখব 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নের উত্তর আমরা কি বের করতেছি? ক নাম্বারটা, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে দেখো এখানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে কি কি আছে? কি একজন বলতে পারবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি কি হতে পারে এখানে? দেখো, ধানমন্ডি থেকে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। ধানমন্ডি থেকে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর, দেখো তো ব্যবসায় স্থানান্তর করছে। মণিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা, নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা, নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা, নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা, পুরাতন কম্পিউটার মেরামত বাবদ ব্যয় 3,000 টাকা, অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ক্রয় আর নতুন পণ্যের গবেষণা ব্যয়। তাহলে এই দুটো, তাই না? এই দুটো দেখছো, ওই 3টার মধ্যেই তোমরা পাবা, ওই 3টার মধ্যেই পাবা, ঠিক আছে? ব্যবসায় স্থানান্তর ব্যয় 25,000 আর নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। সো এখানে তারিখ আছে? জি, তারিখ আছে। তাহলে আমাদের এখানে তারিখের একটা ঘর দরকার। ওকে, আমরা প্রথমে লিখবো হচ্ছে তারিখ, তারপর বিবরণ। তাহলে প্রথমে ছিল এপ্রিল 1, 2025, যার যে সাল আছে সেই সাল দিবে
এপ্রিলের 1 তারিখ ব্যবসায় স্থানান্তর করছে। ব্যবসায় স্থানান্তর ব্যয়। তো ব্যবসায় স্থানান্তর ব্যয় কত? ব্যবসায় স্থানান্তর ব্যয় হচ্ছে 25,000 টাকা। লেখো এখানে 25,000 টাকা। তারপর দেখো লেখা আছে ব্যবসায় স্থানান্তর আর হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। তাহলে এটা হচ্ছে এপ্রিলের 15 তারিখ। গবেষণা ব্যয় কত টাকা? গবেষণা ব্যয় 18,000 টাকা। 18,000 টাকা। তাহলে 25,000 আর 18,000 43,000 টাকা। এটা একবারে নতুন অফার। যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে। কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না? তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায়, লাইভে মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়। 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত। এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। তাহলে ক নাম্বার শেষ, এখন চলো খ নাম্বারে যাই। বলছে সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় ব্যয়। কথা বলি। হ্যাঁ বলো। সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় খরচের পরিমাণ নির্ণয় করতে হবে। আচ্ছা, সবাই তাহলে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবার? হ্যালো স্যার, শোনা যায়? ওকে, থ্যাংক ইউ। দেখো তাহলে আমরা যেটা বলতেছিলাম যে সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় ব্যয়। তো মূলধন জাতীয় ব্যয়ের জন্য আমরা একটা এন্ট্রি বলেছিলাম যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে এবং সেই স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত কোনো তথ্য থাকলে সেটাই হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয় হবে। তাহলে দেখো তো উনি স্থায়ী সম্পদ মানে ক্রয় সম্পর্কিত কি কি ব্যয় করছে। তার আগে দেখো আমরা যে ছকটা করব, ছকটা হচ্ছে ঠিক এরকম একটা ছকই থাকবে। তো আমরা একটা ছক নিয়ে তারিখ বিবরণ টাকা, যে কোনো একটা ছক নিব, তারিখ বিবরণ টাকা। ওকে, তারিখ বিবরণ টাকা। তারপর আমরা প্রথমে লিখব হচ্ছে সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। সো মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ, এখানে শিরোনাম দিব 2025 সাল। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ, এটা হচ্ছে খ নং। হ্যাঁ, খ, মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে কি কি বলছিলাম তাহলে মনে আছে? একটু বলো তো একজন, মূলধন জাতীয় ব্যয়টা কি কি হবে?
সাফওয়ান বলো তো স্যার স্থায়ী সম্পদ। প্লিজ, কথা বলতে হবে ক্লাসে, বাকিরা কথা বলতেছে না, যে যে কথা বলবে না তাকে তাকে পরের ক্লাসে ঢুকতে দিব না। সুন্দর হিসাব। দেখো তাহলে সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় ব্যয়, তাহলে মূলধন জাতীয় ব্যয় কী হবে? নতুন মেশিন করে 1,60,000 টাকা, নতুন মেশিন করে 1,60,000 টাকা, নতুন মেশিনের ক্রয়ের বহন খরচ 7,500 টাকা, নতুন মেশিন সংস্থাপন ব্যয় হচ্ছে 15,000 টাকা। তাহলে একটা স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে যত কিছু আছে সবগুলোই হচ্ছে মূলধন জাতীয় ব্যয় হবে। সো আমরা প্রথমে লিখব হচ্ছে এপ্রিলের 4 তারিখ, এপ্রিল 4 তারিখ মেশিন ক্রয়। কি লিখবো? মেশিন ক্রয়। তো মেশিন ক্রয় হয়েছিল কত টাকা? নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা, তাহলে এখানে লিখবো 1,60,000 টাকা। তারপর লিখবো হচ্ছে নতুন মেশিনের ক্রয়ের বহন খরচ, বহন খরচ এপ্রিলের 4-এর পর হচ্ছে এপ্রিল 5 তারিখ, বহন খরচ 5 তারিখ, বহন খরচ, বহন খরচ, বহন খরচ, বহন খরচ কত ছিল? 7,500 টাকা, তাহলে এখানে লিখবো 7,500 টাকা। তারপর দেখো সংস্থাপন ব্যয় হচ্ছে 15,000 টাকা, সেখানে লিখবো 7 তারিখে সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয় কত ছিল? 15,000 টাকা, এই যে 15,000 টাকা। এই যে অফিসের হচ্ছে গাড়ির জন্য ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা, এটা হচ্ছে একটা স্থায়ী সম্পদ, তাহলে এটাও আসবে। হ্যাঁ, ব্যাটারি ও টায়ার ক্রয়, নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, এটা হচ্ছে কত? 12 তারিখ, নতুন ব্যাটারি, নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, টায়ার ক্রয়, নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় কত ছিল? 40,000 টাকা, 40,000। আর আছে একটা স্থায়ী সম্পদ ক্রয় আছে, দেখো তো কি ছিল? ধানমন্ডি থেকে মতিঝিলে ব্যবসা স্থানান্তর ব্যয় 25,000 টাকা, মণিহারি দ্রব্য ক্রয়, নতুন মেশিন ক্রয়, এটা ছিল, এটা দিয়েছি। নতুন মেশিন বহন ক্রয়ের বহন খরচ, নতুন মেশিনের সংস্থাপন ব্যয়, পুরাতন কম্পিউটার মেরামত 3,000 টাকা, এটা আসবে না। তাহলে গাড়ি টায়ার ক্রয় 40,000 টাকা, তাহলে এই 4টা লিখলেই হবে। তো 4টা যোগ করলে কত হবে? 1,60,000, 7,500, 15,000 আর 40,000, 2,22,500 টাকা। ওকে, এরপরে আমরা বের করব হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। মুনাফা জাতীয়, দেখো মুনাফা জাতীয় খরচের পরিমাণ, মুনাফা জাতীয় খরচের পরিমাণ, মুনাফা জাতীয় খরচের পরিমাণ। তো মুনাফা জাতীয় খরচের পরিমাণ নির্ণয় করব। এখন মুনাফা জাতীয় খরচগুলো কি কি আছে, কি কি ছিল মুনাফা জাতীয় খরচগুলো বলো তো একটু, কি কি হবে? একজন বলো তো, মরিয়ম বলো তো কি কি? মণিহারি দ্রব্য ক্রয়। হ্যাঁ, মণিহারি দ্রব্য ক্রয়। তারপর আর কেউ বলতে পারো না? আর হচ্ছে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়। হ্যাঁ, এটা। তারপরে আর কোনটা? মরিয়ম বলো তো আর কোনটা হবে? একটাও নেই, এই দুইটাই স্যার। স্যার আর আসবে না, এই দুইটাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই দুটো আমরা জাস্ট লিখে দেবো এখানে, মুনাফা জাতীয় খরচের পরিমাণ। কি লিখব? প্রথমে লিখব মণিহারি দ্রব্য ক্রয় 3,000 টাকা, এপ্রিলের 2 তারিখ, এপ্রিল 2 তারিখ, এপ্রিলের 2 তারিখ মণিহারি ক্রয়, মণিহারি ক্রয়, মণিহারি ক্রয় ছিল হচ্ছে 3,000 টাকা, 3,000 টাকা। তারপরে এপ্রিলের 3 তারিখের পরে হচ্ছে 10 তারিখে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, এপ্রিলের 10 তারিখ পুরাতন কম্পিউটার 3,000 টাকা। দুটোই কি 3,000 টাকা করে? 3,000, তাহলে হয় কত? 6,000 টাকা, 6,000 টাকা ডাবল দাগ দিয়ে হিসাব বন্ধ করে দিতে হবে। ওকে, এরপরে গ নাম্বার বলছে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকা বিক্রয় করা হলে সাকিব ট্রেডার্সের, হ্যাঁ সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ করো। আচ্ছা, তাহলে এখন বলো তো, এটা হচ্ছে আমরা এখন করব কি? গ নং। হ্যাঁ, গ নং।
আচ্ছা, মূলধন জাতীয় প্রাপ্তির যে কথাটা আমি বলছিলাম, ওনারা বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে হবে। আচ্ছা, মূলধন জাতীয় প্রাপ্তির জন্য আমরা তিনটা এন্ট্রি আমরা সিলেক্ট করেছিলাম। সেই তিনটা এন্ট্রির কথা মনে আছে? তিনটা লেনদেনের কথা। মূলধন জাতীয় প্রাপ্তি, বলো তো মূলধন জাতীয় প্রাপ্তিতে কি কি হবে? মূলধন জাতীয় প্রাপ্তিতে কি কি হবে? কোন তিনটার কথা বলেছিলাম? তিনটার কথা মনে আছে? আবার একটু লিখে নাও যাদের মনে নাই। যাদের মনে নেই লিখে নাও। 1 নাম্বার হচ্ছে কি ছিল? স্থায়ী সম্পদ বিক্রয়। স্থায়ী সম্পদ বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয়। তারপর কি ছিল? ঋণ গ্রহণ, তাই না? ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ। তারপর কি ছিল? মূলধন, ব্যবসায় মূলধন আনা। মূলধন আনায়ন। থ্যাংক ইউ, মূলধন আনায়ন। তাহলে এই অঙ্কের মধ্যে আমরা এই তিনটার মধ্যে কাকে পাচ্ছি? এই তিনটার মধ্যে পাচ্ছি হচ্ছে শুধু এই যে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকা বিক্রি করছে, তাছাড়া আর কিছুই নাই। ঋণ নেয় নাই, মূলধনও আনেনি, শুধু একটা স্থায়ী সম্পদ বিক্রি করছে 1,95,000। তাহলে এখানে আমরা লিখতে পারি মেশিন বিক্রয় 1,95,000 টাকা। মেশিন বিক্রয়, মেশিন বিক্রয় 1,95,000 টাকা। 1,95,000 টাকা, 1,95,000 টাকা লিখে ডাবল দাগ দিয়ে বন্ধ করে দিলাম। এরপর আমাদের বলছে যে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত টাকা। খেয়াল করো, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে হবে কিভাবে? আমরা কোনো একটা স্থায়ী সম্পদ ক্রয় করে তা যদি ব্যবহার করি, কিছুদিন ব্যবহার করার পরে বিক্রয় করার সময় যদি দেখি সেখান থেকে আমাদের কিছু লাভ হচ্ছে, সেটা হচ্ছে কি? মূলধন জাতীয় আয়। তো আমরা একটা মেশিন 1,95,000 টাকা বিক্রি করছি, তো আমরা প্রথমে শিরোনাম দিব যে মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়। তো মূলধন জাতীয় আয় নির্ণয় করার সময় আমরা প্রথমে লিখব স্থায়ী সম্পদ বিক্রয়। স্থায়ী সম্পদ এক একজন এক এক রকম নিয়মে করে, এটা কোনো ব্যাপার না। স্থায়ী সম্পদ বিক্রয়, আবার স্থায়ী সম্পদ না বলে তুমি বলতে পারো মেশিন বিক্রয়, তাহলেও হয়। মেশিন বিক্রয়, মেশিন, হ্যাঁ মেশিন বিক্রয়, জাস্ট মেশিন বিক্রয় লিখে দিলে হয়। মেশিন বিক্রয় এখানে লিখবা 1,95,000 টাকা। আচ্ছা, তারপর লিখো বিকৃত মেশিনের ব্যয় বা মেশিনের ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য লিখে দিবা। মোট ক্রয় মূল্য, মেশিনের মোট ক্রয় মূল্য কি কি আছে সেটা লিখবা। প্রথমে ছিল কি? মেশিন ক্রয়। তো মেশিন ক্রয় ছিল 1,60,000 টাকা, 1,60,000 টাকা। তারপরে ছিল পরিবহন ব্যয়, পরিবহন ব্যয় কত ছিল? নতুন মেশিনের পরিবহন ব্যয় ছিল, বহন খরচ ছিল 7,500 টাকা, ওর সাথে যোগ করে দাও 7,500। তারপরে ছিল সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয় ছিল হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা। তিনটা একসাথে যোগ করলে হয় 1,82,000 টাকা, 1,82,500 টাকা, দুঃখিত, 1,82,500 টাকা, তাই কি না? এটাই কি ছিল? এক 1,82,500 টাকা হয় না? ওকে, তাহলে আমি মেশিন বিক্রি করেছিলাম 1,95,000, আমার মেশিনের ক্রয় মূল্য ছিল 1,82,500। ক্রয় মূল্য থেকে, এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দাও, অর্থাৎ মোট ক্রয় মূল্য, মোট খরচ বাদ দিয়ে দাও। তাহলে মোট খরচ বাদ দিলে এখানে কত হয় বলো তো? 12,500 12,500 টাকা হয়, 12,500 টাকা। থ্যাংক ইউ।
তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় আয়, এটার নাম কি? মূলধন জাতীয় আয়। সো এখানে লিখে দিব মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়। ওকে, সো এটা হচ্ছে এই 12,500 টাকা মূলধন জাতীয় আয়। এখন হচ্ছে আমাদের এটা হলো 2 নং সৃজনশীল। তোমরা পরের দিন নেক্সট দিনের জন্য 3 নাম্বার সৃজনশীলটা দয়া করে আমাকে সমাধান করে দিবে। যারা যারা সমাধান করবে না কিন্তু সেটা সমাধান করে দিতে হবে, আমাকে পাঠাতে হবে, ঠিক আছে? সবাই আমাকে পাঠাবা। এই যে 3 নাম্বার সৃজনশীলটা, ঠিক আছে? মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ, মুনাফা জাতীয় খরচের পরিমাণ, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। আর তোমাদের যাদের 25 সালের বই, সেই বই অনুযায়ী সমাধান করবার সমস্যা নাই। সো পরের দিন যদি এটা মিস হয় তাহলে কিন্তু ক্লাসের লিঙ্ক পাবা না, হিসাব বিজ্ঞান ক্লাসের লিঙ্ক। যদি বাড়ির কাজ না করো, কোনো এক্সকিউজ চলবে না। একটা মাত্র অঙ্ক, আমি কিন্তু গতদিন আমি কাজ দিয়েছিলাম, শুধুমাত্র প্রজ্ঞা নামের একজন এই কাজটা করছে, আর কেউ করে নাই। প্রজ্ঞা নাকি মরিয়ম, কেউ একজন এই কাজটা করছে, তাছাড়া বাকি কেউ কাজটা করে নাই। সো এটা খুবই খারাপ বিষয়। বুঝছো? সবাই বুঝছো কি বললাম? আচ্ছা, আগে সৃজনশীল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? মন খুলে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নাই। 2 নাম্বারটা নিয়ে, 2 নাম্বারটা নিয়ে কার কি প্রশ্ন আছে আমাকে বলো, নো প্রবলেম। তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। আমাদের এই অধ্যায়ে 3, 4 নাম্বার সৃজনশীল আছে, হ্যাঁ 5 নাম্বারও আছে। আমরা নেক্সট একদিনে 2টা সমাধান করার চেষ্টা করব, তারপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ। সো তোমরা বাড়ির কাজ কমপ্লিট করবা ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে। ওকে।